চ্যাপ্টার ৩৮ এক্সপ্লোরিং দ্য ড্রিমল্যান্ড। কি? ওল্ড কোহলার ঠিকমতো শুনতে না পেয়ে জিজ্ঞেস করল। ক্লাইন সামনের খানাখন্দে ভরা রাস্তার দিকে তাকাল। তারপর একটু নিজের ওপর বিরক্ত হয়েই ক্লাইন বলল, কিছু না, আমি শুধু ভাবছিলাম লিভের পরিবার যেন এই অবস্থা থেকে বের হয়ে আসতে পারে আর একটু ভালোভাবে বাঁচতে পারে। ক্লাইন আসলে নিজের মনের কথাই জোরে বলে ফেলেছিল। ফুডাহলিক এম্পায়ারের নতুন যুগের একজন উত্তরসূরি হিসেবে সাধারণ মানুষকে একজোট করে পুরো পৃথিবীটাকে বদলে দেওয়ার মতো একটা বিপ্লবের কথা ভাবা ক্লাইনের জন্য খুবই স্বাভাবিক ব্যাপার ছিল। কিন্তু যখন ক্লাইন খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে গভীরভাবে চিন্তা করল, তখন বুঝতে পারল যে শুধু গরিব মানুষদের ওপর ভরসা করে ক্লাইন নিজেকেই বাঁচাতে পারবে না। কারণ এই পৃথিবীতে বিয়ন্ডারদের মতো একটা শক্তি আছে, আর এই বিয়ন্ডার শক্তিগুলো বেশ অতিপ্রাকৃত, যাদের সাথে সাধারণ আগ্নেয়াস্ত্র বা বন্দুক দিয়ে লড়াই করে জেতা সম্ভব না। উদাহরণ হিসেবে মিউট্যান্ট পাথের সিকোয়েন্স ৫-এর কথাই ধরা যাক। এটা তো গেল একটা দিক। আর একটা দিক হল বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক্স কনজারভেশনের নিয়ম। প্রয়োজনীয় উপাদানগুলো খুব একটা পাওয়া যায় না বলে বিয়ন্ডার শক্তিগুলো সবার হাতে হাতে পৌঁছে যাওয়া সম্ভব না। তাই শুধু মানুষের সংখ্যা বেশি হলেই যে সেটাকে একটা শক্তিশালী যুদ্ধ শক্তিতে বদলে ফেলা যাবে, ব্যাপারটা এত সহজ না। আর যদি কোনোভাবে এই শক্তি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াও যায়, তবুও আর একটা বড় সমস্যা থেকে যায়। যতক্ষণ না পর্যন্ত এই শক্তি ব্যবহার করতে গিয়ে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার সমস্যাটার সমাধান হচ্ছে, ততক্ষণ এটা শুধু বিপদই ডেকে আনবে। যদি হাই সিকোয়েন্স বিয়ন্ডার বলে কিছু না থাকত, তাহলে হয়তো একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত এই সব কিছু সামলানো যেত। কিন্তু বাস্তব পৃথিবীতে শুধু ডেমিগডরাই নেই, এমন সব সিল্ড আর্টফ্যাক্টও আছে যেগুলো মানুষকে এমনভাবে মেরে ফেলতে পারে যে মানুষটা টেরই পাবে না সে কিভাবে মারা গেল। তাছাড়া ঈশ্বরদের অস্তিত্ব একদম সত্যি, আর ঈশ্বররা সবার উপরে অনেক উঁচুতে অবস্থান করেন। এই অবস্থায় গরিব মানুষেরা হয়তো ধর্মঘট আর রাস্তায় নেমে প্রতিবাদ করে লড়াই করার চেষ্টা করতে পারে, কিন্তু যখনই গরিব মানুষেরা হাতে অস্ত্র তুলে নেবে আর একটা সেনাবাহিনী গড়ে তুলবে, তখনই তাদের ওপর এমন এক আক্রমণ নেমে আসবে যা ঠেকানো অসম্ভব। এমনকি বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ নেমে আসাও অসম্ভব কিছু না, যা মানুষের মনের ওপর মারাত্মক প্রভাব ফেলবে। অফিসিয়াল বিয়ন্ডার সংস্থাগুলোর সাথে টক্কর দেওয়ার মতো ক্ষমতা যাদের আছে, তাদের বেশিরভাগই হল গুপ্ত সংগঠন। সাধারণত এই গুপ্ত সংগঠনগুলো কোনো না কোনো অশুভ শক্তির সাথে জড়িত থাকে। তাই এই সংগঠনগুলোর সাথে হাত মেলালে মৃত্যু হয়তো সবচেয়ে খারাপ পরিণতি হবে না, এর চেয়েও ভয়াবহ কিছু হতে পারে। এই কারণে বিপ্লবের পথে নামতে হলে সফল হওয়ার সবচেয়ে বড় উপায় হল এক বা একাধিক চার্চের সমর্থন জোগাড় করা। যারা ক্ষমতায় আছে তাদের স্বার্থ ঠিক রেখে শুধু ধর্মঘট আর রাস্তার প্রতিবাদ দিয়ে কতটুকুই বা দাবি আদায় করা সম্ভব, তার চেয়ে তো ঘুষ দেওয়া অনেক সহজ কাজ। তবে ট্রু ক্রিয়েটরের সেই ঘটনাটা, যেখানে ট্রু ক্রিয়েটর গরিবদের এই দুর্দশাকে কাজে লাগিয়ে প্রায় ব্যাকল্যান্ডে নেমেই এসেছিল, সেটা মনে হয় চার্চ অফ এভারনাইট আর যেসব অভিযাত্রা বিষয়টা জানত তাদের বেশ নাড়িয়ে দিয়েছে। মাইক জোসেফ যে তদন্তের কাজটা হাতে নিয়েছে আর মিস জাস্টিস যে তথ্য দিয়েছে, তা থেকেই ক্লাইন ব্যাপারটা বুঝতে পারছে। ক্লাইনের মনটা ইস্ট বড়, ডক এলাকা আর কারখানা এলাকার ভাবনাতেই আটকে রইল। শেষে ক্লাইন আর না পেরে মনে মনে একটা ছোট্ট হাসি হাসল আর দীর্ঘশ্বাস ফেলল। ক্লাইন ভাবল, এতক্ষণ ধরে যত রাজ্যের চিন্তাভাবনা আমার মাথায় এলো, তার থেকে মনে হচ্ছে শুধু কোনো অশুভ ঈশ্বরের নেমে আসার ভয় দেখিয়েই এই গরিব মানুষগুলোর অবস্থার উন্নতি করা সম্ভব। কিন্তু এই অশুভ ঈশ্বররাই তো আবার সেই সত্তা যারা মানুষের রক্তমাংস চুষে খাওয়ার জন্য মুখিয়ে থাকে, যারা মানুষের আত্মাকে গিলে খায়। আর এই অশুভ ঈশ্বররাই এমন এক ধ্বংস ডেকে আনতে পারে যেখান থেকে কেউই পালাতে পারবে না। কি অদ্ভুত এক পরিহাস! এমপ্রেস বড়োতে আর্ল হল এর সেই বিশাল আর জাঁকজমকপূর্ণ ভিলা। ডাক্তার এসকালান্তে ওসেলেকার সামনে কিছু জরুরি কাজ পড়ে গিয়েছিল, তাই অড্রে এই সপ্তাহে তার দ্বিতীয় সাইকোলজি ক্লাসটা একটু এগিয়ে নিয়ে এসেছিল। অড্রের চেয়েও বেশি উৎসাহী ছিল সুসি। সুসি তার সবচেয়ে প্রিয় বল খেলার জিনিসপত্র ফেলেই অনেকক্ষণ আগেই পড়ার ঘরে ছুটে এসেছিল। অড্রে ইচ্ছে করেই এই ক্লাসে নিজের কৌতূহলটা একটু বেশি করে দেখাচ্ছিল। মাঝে মাঝেই অড্রে এসকালান্তে ওসেলেকাকে রহস্যবিদ্যা বা মিস্টিকসিজমের সাথে যুক্ত সাইকোলজি নিয়ে নানা প্রশ্ন করছিল। ক্লাস শেষে এসকালান্তে ওসেলেকা বেশ কিছুক্ষণ চিন্তা করে তারপর বলল, মিস অড্রে, আমরা এই বিষয়টার উপর একটা সেমিনারের আয়োজন করেছি। আমাদের অনেক সদস্যই সাইকোলজি আর মিস্টিকসিজম এই দুইয়ের মেলবন্ধনের বিষয় বিশেষজ্ঞ। তুমি কি এই সেমিনারে যোগ দিতে আগ্রহী? অবশ্যই। অড্রে মাথা নেড়ে একটুও দ্বিধা না করে উত্তর দিল। অড্রে নিজের জন্য যে একটা নিষ্পাপ আর কৌতূহলী স্বভাবের ভান ধরেছিল, এই উত্তরটা তার সাথে একদম নিখুঁতভাবে মিলে গেল। এসকালান্তে ওসেলেকা একটু হাসল। মনে রেখো, বিষয়টা যেন গোপন থাকে। তুমি তো জানোই, তোমার বাড়ির বড়দের মিস্টিকসিজম নিয়ে পড়াশোনার ব্যাপারে বেশ আপত্তি আছে। পরের ক্লাসের দিন আমি তোমাকে সেখানে নিয়ে যাব। কোনো সমস্যা নেই। অড্রে বেশ উত্তেজনার সাথেই রাজি হয়ে গেল। কোমর পর্যন্ত লম্বা চুলের এসকালান্তে ওসেলেকাকে পড়ার ঘর থেকে বিদায় দেওয়ার পর অড্রে দরজাটা বন্ধ করে দিল।
তারপর বইয়ের তাকের পাশের আয়নাটার সামনে দাঁড়িয়ে অড্রে 2 সেকেন্ড একদম চুপ করে রইল। এরপর অড্রে তার স্কার্টটা একটু উঁচু করে ধরল। তারপর এক পা এগিয়ে গিয়ে রাজদরবারের নাচের মতো করে একটা চমৎকার পাক খেল। আয়নার দিকে তাকিয়ে অড্রে খুব মিষ্টি করে হেসে নিজেকেই বলল, অড্রে, তুমি আসলেই দারুণ। অড্রে বুঝতে পারল যে সাইকোলজি অ্যালকেমিস্টসে ঢোকার জন্য সে তার প্রথম ধাপটা পার করে ফেলেছে। যদিও এই সেমিনারটা সম্ভবত তাদের বাইরের দিকের কোনো একটা জমায়েত, আর এরপর নিশ্চয়ই তাকে আরও অনেকগুলো পরীক্ষার মুখোমুখি হতে হবে, তা সত্ত্বেও এই সেমিনারটা সাইকোলজি অ্যালকেমিস্টস এর দরজা অড্রের জন্য খুলে দিয়েছে। এই পুরো ব্যাপারটায় অড্রে বাইরের কারও কাছ থেকে কোনো সাহায্য নেয়নি, বরং শুধু নিজের পর্যবেক্ষণ ক্ষমতা আর অভিনয়ের জোরে সাইকিয়াট্রিস্ট ডাক্তার এসকালান্তে ওসেলেকার কাছ থেকে সবকিছু নিখুঁতভাবে লুকিয়ে রাখতে পেরেছিল। তাই অড্রের নিজের ওপর খুব গর্ব হচ্ছিল। ওই সেমিনারের কথাটা শুনে তো বেশ মজার মনে হচ্ছে। সুসি একটু সামনের দিকে ঝুঁকে লেজ নাড়তে নাড়তে বলল, অড্রে, আমি কি যোগ দিতে পারি? যোগ দেবে? গোল গোল দুষ্টু চোখওয়ালা এই গোল্ডেন রিট্রিভার কুকুরটার দিকে তাকিয়ে অড্রে মুহূর্তের মধ্যে গভীর চিন্তায় ডুবে গেল। অড্রে একটু টেনে টেনে ছোট্ট করে হ্যাঁ সূচক শব্দ করল। এই মুহূর্তে আমি তোমাকে নিয়ে যেতে পারব না সুসি। তুমি সবার চোখে একটু বেশি পড়ে যাবে। এই পর্যায়ে এসে অড্রে কথার মোড় ঘুরিয়ে নিল। তারপর একটু হেসে অড্রে বলল, তবে আমি তোমাকে সাথে করে নিয়ে যেতে পারি। শনিবার রাতে ক্লাইন তার মাস্টার কি আর কালো ছড়িটা হাতে নিয়ে 15 নম্বর মিন্স্ক স্ট্রিট থেকে বেরিয়ে এলো। কালো ছড়িটা ছাড়া ক্লাইনের মনে হচ্ছিল না যে সে আজকে ঠিকঠাকভাবে ফিরে আসতে পারবে। ক্লাইন এখন ডাক্তার অ্যারনকে খুঁজে বের করতে যাচ্ছে। ক্লাইন ডাক্তার অ্যারনের স্বপ্নে ঢুকে উইল অসেপ্টিনকে নিয়ে দেখা সেই দুঃস্বপ্নটার পেছনের কারণটা খুঁজে বের করতে চায়। ডাক্তার অ্যারন কোথায় থাকেন সেটা ক্লাইন গতকালই জেনে নিয়েছিল। ঠিকানাটা হল 3 নম্বর বার্নিংহাম রোড, হিলস্টন বরো। ক্লাইন যখন সেখানে পৌঁছাল তখন রাত 11টা পেরিয়ে গেছে। পুরো এলাকাটা একদম অন্ধকার আর নিস্তব্ধ হয়ে আছে। ক্লাইন একটা কয়েন ছুঁড়ে ডিভিনেশন করে নিল। তারপর ক্লাইন বাইরের লোহার গ্রিলগুলো পার হয়ে একটা পাশ দিয়ে ঘুরে গেল। সেখানে মাস্টার কি ব্যবহার করে ক্লাইন দেওয়ালের ভেতর দিয়ে একটা অদৃশ্য রাস্তা তৈরি করে সেই অন্ধকার করিডরে ঢুকে পড়ল। খুব সাবধানে আর দ্রুত পায়ে ক্লাইন চুপচাপ দোতলায় উঠে গেল। তারপর ক্লাইন একটা ফাঁকা গেস্ট রুমে লুকিয়ে পড়ল। যখন ক্লাইন নিশ্চিত হল যে ডাক্তার অ্যারন আর অ্যারনের স্ত্রী ঘুমিয়ে পড়েছে, তখন ক্লাইন দেওয়াল ভেদ করে তাদের শোবার ঘরে ঢুকে পড়ল। ক্লাইন প্রথমেই যেটা করল সেটা হলো একটা স্লাম্বার চার্ম বের করে বিড়বিড় করে একটা মন্ত্র পড়ল। এর ফলে অ্যারনের স্ত্রী গভীর ঘুমে তলিয়ে গেল, যাতে অ্যারনের স্ত্রী হঠাৎ করে ঘুম থেকে উঠে না পড়ে এবং ক্লাইন এরপর ডাক্তার অ্যারনের সাথে যা করতে যাচ্ছে তাতে কোনো বাধা দিতে না পারে। এরপর ক্লাইন ড্রেসারের সামনের একটা চেয়ারে বসল। ক্লাইন ড্রিম চার্মটা হাতে নিয়ে প্রাচীন হার্মিস ভাষায় নিচু গলায় একটা শব্দ উচ্চারণ করল, ক্রিমসন। কথাটা শেষ করার সাথে সাথেই ক্লাইন অনুভব করল তার হাতের তালুতে থাকা চার্মটা একদম হালকা হয়ে গেছে। মনে হচ্ছিল সেটা যেন ওজনহীন কোনো মায়া বা ইলিউশনে পরিণত হয়েছে। ক্লাইনের স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিক শক্তি যখন চার্মটার ভেতরে প্রবেশ করল, তখন একটা স্বচ্ছ শিখা চার্মটাকে ঘিরে ফেলল। শিখাটা একটা গভীর আর শান্ত কালো রঙে জ্বলতে লাগল। ক্লাইনের ইচ্ছাশক্তিতে ভর করে সেই কালো রঙটা চারিদিকে ছড়িয়ে পড়ল, আর সেটা ডাক্তার অ্যারন আর ক্লাইন দুজনকেই ঢেকে ফেলল। ক্লাইন খুব দ্রুত কজিটেশন বা ধ্যানের অবস্থায় চলে গেল। ক্লাইন দেখতে পেল একটা সীমাহীন অন্ধকার, আর তার মাঝখানে ডিমের মতো আকৃতির একটামাত্র আলোর বিন্দু। ক্লাইনের স্পিরিচুয়ালিটি সামনের দিকে এগিয়ে গিয়ে সেই অবাস্তব আর অস্পষ্ট জিনিসটাকে ছুঁল। হঠাৎ করেই ক্লাইনের চারপাশের পৃথিবীটা উল্টে পাল্টে আর দুমড়ে মুচড়ে গেল। ক্লাইন নিজেকে একটা খাঁখা করা শূন্য প্রান্তরে আবিষ্কার করল। ক্লাইনের পায়ের নিচে কুচকুচে কালো পাথর, আর সেখানে এক টুকরো ঘাসও চোখে পড়ল না। প্রান্তরটার ঠিক মাঝখানে একটা কালো রঙের উঁচু মিনার দাঁড়িয়েছিল, আর সেই মিনারটাকে পেঁচিয়েছিল একটা বিশাল রূপালী সাপ। রূপালী সাপ মাথাটা উঁচু করে রেখেছিল, আর তার লাল চোখ দুটো একদম বরফের মতো শীতল দৃষ্টিতে ক্লাইনদের দিকেই তাকিয়েছিল। ডাক্তার অ্যারন যেমনটা বলেছিল, এই রূপালী সাপটা আসলে সেরকম ছিল না। এই রূপালী সাপ গায়ে কোনো সত্যিকারের আঁশ ছিল না, বরং রূপালী সাপ পুরো শরীরটা ঘন নকশা আর প্রতীকে ঢাকা ছিল। নকশাগুলো একে অপরের সাথে জুড়ে গিয়ে চাকার মতো রূপ নিয়েছিল, আর প্রতিটা চাকার চারপাশে আলাদা আলাদা সব প্রতীক আঁকা ছিল। সেই বিশাল রূপালী সাপ লেজ আর মাথার চাকাগুলো অর্ধেক করে কাটা ছিল। দেখতে খুবই বেমানান লাগছিল, যেন অবসাদগ্রস্ত বা ওসিডি আছে এমন কাউকে এটা পাগল করে মারবে। কিন্তু ক্লাইন কল্পনা করল, যদি ওই বিশাল রূপালী সাপ নিজের মুখের ভেতরে নিজের লেজটা কামড়ে ধরে, তাহলে ওই চাকাটা সম্পূর্ণ হয়ে যাবে। তখন সেটা আর বিচ্ছিন্ন থাকবে না, আর কোনো পরিবর্তনও সেখানে দেখা যাবে না। ক্লাইনের পাশেই ডাক্তার অ্যারন শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়েছিল। ডাক্তার অ্যারন ধীরে ধীরে সেই অন্ধকার মিনারটার দিকে এগিয়ে যাচ্ছিল।
আমি এখন নিশ্চিতভাবে বলতে পারি যে কেউ ডাক্তার অ্যারনকে নিয়ন্ত্রণ করছে না। তার মানে নাইটমেয়ার বিয়ন্ডারদের কোনো ক্ষমতা এখানে কাজ করছে না। ক্লাইন খুব দ্রুত এই সিদ্ধান্তে পৌঁছাল। ক্লাইন ডাক্তার অ্যারনকে বাধা দিল না, বরং ক্লাইন ডাক্তার অ্যারনের পেছন পেছন সেই কালো মিনার আর রূপালী সাপ দিকে এগিয়ে গেল। তারা দুজনে মাত্র কয়েক পা এগিয়েছিল, এর মধ্যেই তাদের লক্ষ্যবস্তু একদম সামনে চলে এলো। সেই বিশাল রূপালী সাপ শরীরের ওপরের অংশটা নিচের দিকে ঝুঁকিয়ে দিল, যেন রূপালী সাপ ভাবছিল মুখের কাছে চলে আসা এই ডেজার্ট বা মিষ্টি খাবারটা সে কিভাবে উপভোগ করবে। রূপালী সাপ মুখটা বিশাল বড় করে হাঁ করল, কিন্তু সেই মুখ থেকে কোনো পচা গন্ধ বেরোচ্ছিল না। রূপালী সাপ লাল চোখ দুটো ছিল, বরফের মতো শীতল আর ক্ষমাহীন। রূপালী সাপ চারপাশের সবকিছুকে এমনভাবে দেখছিল যেন এগুলো তার শিকার ছাড়া আর কিছুই না, অথচ তার দৃষ্টিতে রক্তপিপাসা বা নিষ্ঠুরতার ছিটেফোঁটাও ছিল না। এই রূপালী সাপ সামনে সবকিছুরই যেন কোনো দাম নেই, সবাইকেই তার সামনে একদম তুচ্ছ আর সমান মনে হচ্ছিল। শেষমেশ রূপালী সাপ কোনো আক্রমণ করল না। ক্লাইন ডাক্তার অ্যারনের পেছন পেছন একটা পুরনো আর পচে যাওয়া কাঠের দরজা পার হয়ে মিনারটার অন্ধকারের ভেতরে ঢুকে পড়ল। ডাক্তার অ্যারন যেমনটা বলেছিল, মিনারটার ভেতরের গঠনটা ছিল অদ্ভুত রকমের গোলমেলে আর বিশৃঙ্খল। সিঁড়িগুলো গোল হয়ে ওপরের দিকে উঠেছে, আবার নিচের দিকেও নেমে গেছে। সেখানকার হলঘর, লাইব্রেরি আর ঘরগুলো কিছু ছিল স্বাভাবিক, কিছু ছিল উল্টো করা, আবার কিছু ঘর অন্য ঘরের ভেতরে ঢোকানো ছিল। বাস্তব পৃথিবীতে এরকম কোনো বিল্ডিংয়ের অস্তিত্ব থাকাই সম্ভব না। একাধিক দরজা আর দেওয়াল পার হওয়ার পর ক্লাইনের কোনো ধারণাই ছিল না যে সে কালো মিনারটা ঠিক কোথায় আছে। হয়তো ক্লাইন মিনারটার একেবারে চূড়োয় পৌঁছে গেছে, অথবা হয়তো সে বেসমেন্ট বা মাটির নিচের ঘরে আছে। সেই ঘন অন্ধকারের মধ্যে ক্লাইন হঠাৎ দেখতে পেল সামনের একটা কোনায় কে যেন গুটিসুটি মেরে বসে আছে। ডাক্তার অ্যারনের পায়ের আওয়াজ পেয়ে সেই আকৃতিটা হুড়মুড় করে উঠে দাঁড়াল, তারপর এক পায়ে ভর দিয়ে লাফাতে লাফাতে এগিয়ে এলো। আকৃতিটা যখন একদম কাছাকাছি চলে এলো, কেবল তখনই ক্লাইন তাকে পরিষ্কারভাবে দেখতে পেল। ছেলেটাকে দেখতে বেশ গম্ভীর আর শক্তপোক্ত মনে হচ্ছিল। তার বয়ঃসন্ধির শুরুর দিকের হবে, আর ছেলেটার চেহারায় একটা স্পষ্ট ভয়ের ছাপ ফুটেছিল। ছেলেটা লম্বায় প্রায় 1.4 মিটার হবে। তার বাঁ পায়ের হাঁটুর নিচের অংশটা নেই। এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এই ছেলেটাই হল উইল অসেপ্টিন, যার পায়ে সার্জারি করা হয়েছিল। উইল অসেপ্টিনের হাতে এক ডেক ট্যাট কার্ড ছিল। তার কুচকুচে কালো চোখে একদিকে যেমন বিস্ময় আর আনন্দ ছিল, অন্যদিকে ভয় আর আতঙ্কও মিশেছিল। ডাক্তার অ্যারন, একটা সাপ আমাকে খেয়ে ফেলতে চাইছে। হঠাৎ করেই উইল অসেপ্টিন রক্ত জল করা একটা আর্তনাদ করে উঠল, কারণ তার চোখের মণিতে একটা বিশাল রহস্যময় রূপালী সাপ ছায়া ভেসে উঠেছিল। হুশ! উইল অসেপ্টিনের হাত থেকে ট্যাট কার্ডগুলো মাটিতে ছড়িয়ে পড়ল। শুধু একটা কার্ড তার হাতের মুঠোয় শক্ত করে ধরা রইল। ক্লাইন তীক্ষ্ণ দৃষ্টিতে সেই কার্ডটার দিকে তাকাল। ক্লাইন দেখতে পেল সেই কার্ডটার ওপরেও ঠিক একইভাবে একটা চাকার ছবি আঁকা আছে। এটা ছিল হুইল অফ ফরচুন কার্ড। হুশ! মুহূর্তের মধ্যে স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেল। ক্লাইন দেখতে পেল সে এখনও ড্রেসারের সামনে সেই চেয়ারটাতেই বসে আছে। লেখকের কথা। সেপ্টেম্বর মাসে আমি শুধু যে লেখার কোনো বিরতি দিইনি তা নয়, একেবারে সময় মতো আপডেট দিয়েছি। তার ওপরে আরও 4-5 বার বাড়তি লেখাও দিয়েছি, যদিও আমি ঠিক কতবার দিয়েছি তার নির্দিষ্ট সংখ্যাটা গুণে দেখিনি। সংক্ষেপে বলতে গেলে আমি আমার কথা রেখেছি। আর আপনারাও লর্ড অফ মিস্ট্রিজকে মাসিক তালিকার 3 নম্বরে জায়গা করে দিয়েছেন। মাসিক টিকিটের র্যাঙ্কিংয়ে এটাই আমার এযাবৎকালের সবচেয়ে বড় অর্জন। প্রথমে মাসিক টিকিটের ব্যাপারটা একটু বললাম, এবার মূল বইটা নিয়ে কিছু কথা বলি। দ্বিতীয় খণ্ডটা লেখা শেষ হওয়ার পর আমার সবচেয়ে বেশি যেটা মনে হয়েছে সেটা হলো এর কাহিনীটা একটু টুকরো টুকরো, তবে এটা আগে থেকেই প্রত্যাশিত ছিল। আমি চেয়েছিলাম পুরো পৃথিবীটাকে আপনাদের সামনে মেলে ধরতে। প্রতিটা জায়গার খুঁটিনাটি এমনভাবে দেখাতে চেয়েছিলাম যাতে এই পৃথিবীর পটভূমিটাই যেন রক্তমাংসে গড়াজান্ত কিছু হয়ে ওঠে, যাতে এই জগৎটাকে আরও জীবন্ত আর বাস্তব মনে হয়। আর সে কারণেই এই পৃথিবীকে বর্ণনা করার জন্য আরও অনেক চরিত্র আর আরও অনেকগুলো আলাদা কাহিনীর শাখা থাকাটা জরুরি ছিল। এর ফলে হয়তো গল্পের সার্বিক গতি একটু ধীর হয়ে যেতে পারে, কিন্তু আমি শুধু এটুকু বলতে পারি, যখন আমি এই ধারণাটা বেছে নিয়েছি তখন আমাকে মাথা নিচু করে হলেও সেটা অর্জন করার চেষ্টা করতে হবে। প্রথম খণ্ডে সবগুলো সূত্র একসাথে গেঁথে সেটাকে মাঝারি আকারের একটা সম্পূর্ণ গল্পে রূপ দেওয়া সম্ভব হয়েছিল, যার মধ্যে একটা দারুণ টানটান উত্তেজনা ছিল। সত্যি বলতে দ্বিতীয় খণ্ডেও ঠিক একই কাজ করা যেত, কিন্তু বেশ খানিকক্ষণ চিন্তা করার পর আমি সেই পরিকল্পনা বাদ দিয়ে ফরম্যাটটা বদলে ফেললাম। কারণ টিঙ্গেন শহরটা বেশ ছোট, আর সবকিছু একসাথে মেলালে কোনো কিছু হঠাৎ করে হয়েছে বলে মনে হয় না। অন্যদিকে ব্যাকল্যান্ডে অনেক বিয়ান্ডার আর অনেক শক্তিশালী দল আছে। যদি সবগুলো সূত্রকে একটা ঘটনার মধ্যেই নিয়ে আসা হতো তাহলে বিষয়টা খুব ছোট মনে হতো ব্যাকল্যান্ড শহরটাও যেন খুব ছোট।
এমনকি পুরো পৃথিবীটা আর গল্পের ছাঁচটাও খুব ছোট বলে মনে হতো। আসলে লর্ড অফ মিস্ট্রিজ লেখার অন্যতম প্রধান উদ্দেশ্যই হল অতীতের সমস্ত সীমাবদ্ধতা ভেঙে বেরিয়ে আসা। আমার আগের লেখাগুলোর কথা যদি ধরেন, ডিস্ট্রাকশন অফ ফরচুন, থ্রোন অফ ম্যাজিক্যাল আর্কানা কিংবা দ্য সেজ হু ট্রান্সেন্ডেড সংসার, এদের কোনোটারই পৃথিবীর গঠনের মধ্যে কোনো সমস্যা নেই। এমনকি এও বলা যায় যে এগুলোর সৃজনশীলতা আর ক্ষমতার সিস্টেমগুলো বেশ ভালোই ছিল, গর্বিত মুখ। তবে সমস্যাটা হল সেগুলোতে যথেষ্ট খুঁটিনাটি বিবরণ ছিল না। পুরো পৃথিবীর একেবারে নিচের স্তরটা ফাঁকা ছিল, যার ফলে পাঠকদের মনে একটা অবাস্তব অনুভূতি তৈরি হতো। তাই লর্ড অফ মিস্ট্রিজ লেখার আগে আমি ভাবছিলাম, আমি চাই আপনারা কল্পনা করুন একজন বিয়ন্ডার সাধারণত কেমন জীবনযাপন করে, তাদের কি ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়, সাধারণ মানুষদের সাথে তারা কিভাবে মেশে, আর সাধারণ মানুষরাই বা কেমন জীবন কাটায়, এবং এই অতিপ্রাকৃত জগতের ওপর তাদের কি ধরনের প্রভাব থাকে। আমি ঠিক এই বিষয়গুলোই লিখতে চেয়েছিলাম। যেহেতু আমি ইকোনমিক্স বা অর্থনীতির ছাত্র নই, তাই আমি শুধু ভিক্টোরিয়ান যুগের জিনিসপত্রের দামের তথ্যগুলোই রেফারেন্স হিসেবে নিতে পেরেছি, যাতে আপনারা বুঝতে পারেন যে সত্যি এমন একটা পৃথিবী এবং এমন একটা জীবন একসময় ছিল। আমি বারবার জোর দিয়ে বলেছি যে কার কাছে কত পাউন্ড আর কত শলি আছে। এটা শুধু গল্পের সত্যতা প্রমাণের জন্যই না, বরং সমাজের উঁচু নিচু ভেদাভেদ বোঝানোর সবচেয়ে সহজ উপায়, যাতে গল্পের কিছু ঘটনা একদম স্বাভাবিকভাবে ঘটতে পারে। আমি আগে খুব চিন্তা করতাম যে স্টিমপাঙ্ক জগতের সাথে থুলহু স্টাইলটা কিভাবে মেলাবো, অশুভ আত্মাদের কিভাবে দেখাবো। কিন্তু এই তথ্যগুলো পড়ার পর আমার মনে আর কোনো সন্দেহ নেই। যদি অশুভ আত্মা বলে কিছু থাকে, তবে সেই যুগটা এমনিতেই অশুভ আত্মার জন্ম দেবে। তাছাড়া এই পার্থক্যগুলোর মধ্যেই অনেক শক্তিশালী গল্প লুকিয়ে থাকে, ঠিক যেমন মিসেস ল্যান্ডলর্ডের বিষয়টা। এই অনুপ্রেরণাটা এসেছে আমার একদম সত্যিকারের অনুভূতি থেকে। আমার মনে আছে আমি প্রথমবার ভিক্টোরিয়ান যুগে গরিব মানুষের জীবনযাপন নিয়ে কিছু তথ্য পড়েছিলাম। পরে আমার শুধু এটাই মনে হয়েছিল যে তাদের খুব কষ্টের সময় যাচ্ছিল, আর প্রতিটা পেনি বা পয়সা বাঁচানোর জন্য তাদের দরাদরি করতে হতো, কারণ ওই একটা পয়সা মানেই হয়তো তাদের একবেলার খাবার কিংবা সারা দিনের খাবার। তারপর আমি মধ্যবিত্তদের বিয়ে নিয়ে গবেষণা করা কিছু বই পড়লাম। সেখানে গৃহিণীদের খরচের একদম বিস্তারিত হিসাব দেওয়া ছিল। আমি সাথে সাথেই বুঝতে পারলাম গরিবদের জীবনের সাথে এর কোনো মিলই নেই। একটা ভোজসভার খরচ 4 বা 5 পাউন্ড, সপ্তাহের খরচ কয়েক পাউন্ড, এছাড়া আলাদা বাড়ি বা সারিবদ্ধ বাড়ি, জামাকাপড়, পড়াশোনা, কাজের মানুষ, আরও কত কি। এসব পড়ার পর আমি গভীরভাবে অনুভব করলাম যে সেই সময়ের সোনার পাউন্ডগুলোর সত্যি অনেক দাম ছিল। বছরে 200 থেকে 300 পাউন্ড কিংবা 400 থেকে 500 পাউন্ড আয় করতে পারলে বেশ আরামেই জীবন কাটানো যেত। এই মন মানসিকতা নিয়েই আমি ভিক্টোরিয়ান যুগের অভিজাত আর বড় ব্যবসায়ীদের জীবন নিয়ে লেখা একটা বই উল্টেপাল্টে দেখছিলাম। বইটার শুরুর প্রথম অংশেই এরকম কিছু লেখা ছিল। একটা প্রশিক্ষণপ্রাপ্ত শেয়াল শিকারী কুকুরের দাম 400 থেকে 700 পাউন্ড, আর একজন লর্ড এরকম 30টা কুকুর পোষেন এবং প্রতি বছর সেগুলো বদলে নতুন কুকুর আনেন। সেই মুহূর্তে আমার মনের অবস্থা ঠিক তেমনই ছিল, যেমনটা এই কাহিনী পড়ার সময় আপনাদের হয়েছে। বর্ণনার কথা বাদ দিলেও আমি চেয়েছি গল্পের মধ্যে দিয়েই আপনারা আমার সেই সময়ের মনের অবস্থাটা সরাসরি অনুভব করুন। যাই হোক, আমি অনেক কথা বলে ফেলেছি আর অনেক কিছু সারমর্ম টেনেছি। অক্টোবর মাসে আমি আশা করছি কিছু ছোট কাহিনীর সুতো গুটিয়ে এনে মূল কাহিনীগুলো লিখতে পারব। আজকে 3বার আপডেট দেওয়া হবে, তারপর কয়েকদিন পর আবার 3বার আপডেট দেওয়া হবে। বেশি লিখতে গিয়ে তো আর লেখার মান খারাপ করা যায় না, তাই না? আমারও একটু বিশ্রামের দরকার আছে, আর আমি আশা করি আপনারা সবাই আমাকে এভাবে সমর্থন করে যাবেন। সবশেষে মাসিক টিকিটের জন্য ভোট দিতে ভুলবেন না, আর ন্যাশনাল ডে বা জাতীয় দিবসের সময় সেটা দ্বিগুণ হয়ে যাবে। একবার পিছিয়ে পড়লে সেটা আর কিছুতেই পুষিয়ে নেওয়া যাবে না।